Hello dear student, welcome to Clifford classes. আজকে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইতিহাসের একটি বিষয় বা একটি টপিকের উপর আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। সেই টপিকটার নাম হলো হরপ্পা সভ্যতার নাগরিক পরিকল্পনা বা নগর পরিকল্পনা সম্পর্কে একটা বিবরণ দাও বা তার সম্পর্কে তোমরা আলোচনা করো। সেটাই আজকে আমরা আলোচনা এখানে করব। সেটা হচ্ছে কি এই হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা বা এটা শুরু করার আগেই যেটা বলছি যে হরপ্পা সভ্যতা হলো ভারতের বা ভারতীয় উপমহাদেশের প্রথম একটা উন্নততম একটা সভ্যতা, যেখানে দেখা যাচ্ছে যে হরপ্পা সভ্যতা দেখা যাচ্ছে তিনটে ভাগে আমরা মূলত ভাগ করতে দেখতেছি, বা তোমরা যখন বই পড়ছো তখন দেখছো যে তিনটে স্তর বা তিনটে ভাগ এখানে বলা হয়েছে। যেখানে আদি ভাগে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে উন্নত হচ্ছে, যে এত বাড়ি ঘর দরের বা এত নগরের যে কনসেপ্ট সেটা আদি পর্বে দেখা যাচ্ছে না। চাষাবাদ হতো, অল্প আদৌ হতো, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা উন্নতির দিকে যাচ্ছে। যেতে যেতে কি হচ্ছে, ম্যাচিওর ফেজে আসছে, এবং ম্যাচিওর ফেজে আমরা সব থেকে উন্নতির পর্যায়ে বা উন্নতির চরম শিখরের অবস্থায় দেখি, যেখানে একটা সুসংগঠিত জীবন, একটা সুপরিকল্পিত ব্যবস্থা, একটা সিস্টেমেটিক লাইফস্টাইল কিভাবে লিড করা যায় তা আমরা এই সেকেন্ড ফেজে হরপ্পা সেকেন্ড ফেজটাতে লক্ষ্য করছি, যেটা এই নগর পরিকল্পনাটা পড়ছে কি এই সেকেন্ড ফেজটাতেই। সেকেন্ড ফেজেই পড়ছে, এবং ফাইনাল ফেজে এসে দেখছি যে আস্তে আস্তে এই যে হরপ্পা সভ্যতার যে উন্নতি সেটা আস্তে আস্তে ডিক্লাইন বা অবনমনের পথের দিকে যাচ্ছে। তো এই সেকেন্ড ফেজে নগর পরিকল্পনাটি ঠিক কেমন ছিল, কতটা উন্নত ছিল, সেটা এখানে বলা হবে। 20 শতকের গোড়ার দিকে সিন্ধু নদের অববাহিকার খনন কার্য চালিয়ে আর্যদের পূর্বে, আর্য মানে কি বৈদিক সভ্যতা, তার আগেও একটা উন্নত নগর সভ্যতা আবিষ্কার হয়েছে, যাকে সিন্ধু বা হরপ্পা সভ্যতা হিসেবে নাম করা যেতে পারে বা হরপ্পা সিন্ধু সভ্যতা হিসেবে পরিচিত। দেখো, আর্যদের সময়কারের সভ্যতা কি ছিল, গ্রামীণ সভ্যতা, কিন্তু তার আগেও একটা নাগরিক সভ্যতার একটা অবস্থান ছিল, সেটা প্রত্নতাত্ত্বিক উৎখননের মাধ্যমেই জানা যায়। তো এবারে কি বলছে, নগর পরিকল্পনা, নগর কিরকম ছিল সেটা এখানে বলছে। প্রধান নগর পরিকল্পনার ক্ষেত্রে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো যে এটি একটি অতি উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা। এটা একটা খুব উন্নত একটা নগর কেন্দ্রিক সভ্যতা, সবকিছু একটা পরিপাটি, এটা সিস্টেমেটিক সব জিনিস এখানে। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত, মন্টেগোমারি অবস্থিত, সিন্ধু নদের পার্শ্ববর্তী এলাকা মন্টেগোমারিতে অবস্থিত। হরপ্পা যেটা আজকাল পাঞ্জাব, আজকাল পাকিস্তানের অন্তর্গত, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, লোথাল গুজরাটে অবস্থিত। কোন জায়গাগুলো কোথায় কোথায় অবস্থিত এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এই সমস্ত জায়গাগুলোতে, এছাড়া আরো কিছু জায়গা আছে, এই সমস্ত জায়গাগুলোতে একটা সুপরিকল্পিত নগর ব্যবস্থা সেটা এখানে দেখতে পারা যায়। নগর পরিকল্পনার ক্ষেত্রে কি বলছে, পরিকল্পনায় মূলত দুটি প্রধান ভাগ হলো কি, নগর মূলত দুর্গ দ্বারা বেষ্টিত। সমস্ত নগরগুলো মূলত যারা খুব গুরুত্বপূর্ণ সমস্ত নগরগুলো সেগুলো দুর্গ দ্বারা বেষ্টিত ছিল। এছাড়া উঁচু ঢিপির ওপর দুর্গ নির্মাণ করা হতো, আর শাসক শ্রেণীর লোকেরা এই দুর্গের অভ্যন্তরেই বাস করতেন, এবং দুর্গের নিচে উপনগরীতে সাধারণ মানুষের বসবাস থাকত। কি বলছে, এই নগরকে মূলত এই হরপ্পা যেটা মেইন সেন্টার বা মেইন যে সিটি, এই নগরটা মূলত দুটি ভাগে ভাগ করা আছে। একটা উচ্চ ভাগটাকে বলা হচ্ছে সিটাডেল। যে নগরের যে উঁচু ভাগ তাকে বলা হচ্ছে সিটাডেল। এই সিটাডেলে কারা থাকতেন, শাসক শ্রেণীর মানুষরা, আর নিচু ভাগে থাকতো সাধারণ মানুষরা, যারা খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ বা মধ্যবিত্ত জীবী। এবং নগরকে পুরো ঘিরে রেখেছে কে, একটা নগর দুর্গ দ্বারা বেষ্টিত ছিল।
ইউনিক ব্যাপার হচ্ছে সমস্ত নগরগুলো মূলত দুটি ভাগে বিভক্ত, কিন্তু হরপ্পা সভ্যতা একটা মাত্র নগর, সেই নগরের নাম হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরা। যা গুজরাটে অবস্থিত। এই ধোলাভিরাতে আবার নগরের তিনটে ভাগ দেখা যায়, তিনটে ভাগ। এই একটাই ইউনিক ব্যাপার। তিনটে ভাগ বলতে একটা সিটাডেল আছে, একটা মিডল এরিয়া আছে, আর একটা হচ্ছে নিম্নতর অঞ্চল। এটাকে ভাগ করা হয় যে উঁচু অঞ্চলগুলোতে শাসক শ্রেণী থাকতেন, মিডিল যে ভাগটাতে এটা মধ্যবিত্ত যারা একটুখানি অবস্থাপন্ন এরা থাকতেন, এবং নিম্ন ভাগে থাকতেন হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষরা। এইটাকে বলা হয়, এই একটা ইউনিক ব্যাপার আছে হচ্ছে এই ধোলাভিরাতে। এছাড়া রাস্তাঘাট কেমন ছিল সেই সময়কার? দুর্গের নিচে, মানে দুর্গ যে শেষ হচ্ছে, দুর্গের নিচে প্রায় ১৫০০ কিলোমিটার জুড়ে, মাইন্ডেড নাম্বারটা মনে রাখবে, ১৫০০ কিলোমিটার, ১৫০০ কিলোমিটার জুড়ে প্রকৃত শহর বিস্তার ছিল বা বিস্তৃত ছিল। প্রতিটি শহর চারিদিকে রাজপথ দ্বারা কয়েকটি অংশে বিভক্ত ছিল। ৩ মিটার থেকে ১০ মিটার চওড়া এই রাজপথগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমান্তরাল বিস্তৃত ছিল, এবং গলিপথগুলো বড় রাস্তার সাথে যুক্ত ছিল। ঠিক এখনকার মতন যে বড় রাস্তাগুলো কি আছে, বিভিন্ন রাস্তাগুলো উত্তর, পশ্চিম, দক্ষিণ একে অপরকে এঁকে বেঁকে চলে যাচ্ছে, এবং ৪ রাস্তার মোড়, ৫ রাস্তার মোড়, কোনোটা একটা অপরের গায়ে বেঁকে চলে যাচ্ছে। এখন যেরকম দেখি যে একটা রাস্তা এই দিক দিয়ে যাচ্ছে, একটা রাস্তা ওই রাস্তা দিয়ে ধরে আরেকটা অন্যদিকে চলে যাচ্ছে, এরকম প্যাটার্ন ছিল। তাছাড়া হচ্ছে কি এই বড় রাস্তাগুলো কি হচ্ছে ৩ থেকে ১০ মিটার চওড়া ছিল, এবং এই বড় রাস্তাগুলোর সাথে যুক্ত ছিল কি ছোটখাটো গলিগালাগুলো কিন্তু এই সময় যুক্ত ছিল, যেমন এখন থাকে। বসতবাড়ির ক্ষেত্রে দেখা যায় যে গলিগুলি দুপাশেই বসতবাড়ি ছিল, এখন যেমন কি গলির দুপাশেই বাড়ি। মহেঞ্জোদারো এবং হরপ্পাতে দুটি নগরেই কোনোটিতে পাথরের তৈরি বাড়ি দেখা যায়নি। পাথরের তৈরি বাড়ি নয়, বাড়িগুলো মূলত পোড়ামাটির ইট দিয়ে তৈরি হতো। এটা আবার এখানে বলবো যে বাড়িগুলো অধিকাংশই পোড়ামাটি দিয়ে তৈরি হতো। তোমরা একটা সিনেমা দেখবে, ওই সিনেমাটি হচ্ছে মহেঞ্জোদারো নামক সিনেমা। এই সিনেমায় দেখবে কিছুটা জিনিস পরিষ্কার দেখানো হয়েছে যে বাড়ি ঘরদোরগুলো, তাদের নগরের যে অবস্থান, পরিকল্পনাটা সিনেমায় খুব সুন্দর, একটা সিনেমার মাধ্যমে বিষয়টাকে মনে রাখা, যে খুব সুন্দরভাবে দেখা হয়েছে, যেখানে বাড়িগুলো কি ছোট বাড়ি নয়, একটা দোতলা বাড়ি। এই দোতলা বাড়ি থেকে অ্যাজাম্পশন করা যাচ্ছে যে বাড়িতে একজন সদস্য নয়, ২-৩ জন বা আরো কয়েকজন বেশি সদস্য থাকতেন, তাদের জন্য রুমস, তাদের জন্য একটা ২-৩টে রুম ঘরের মধ্যে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা ফ্যামিলিতে, মানে ফ্যামিলিতে ২ থেকে ৩ জন থাকছে, একটা ফ্যামিলি থাকার মতন এখানে অবস্থান ছিল, এটা অ্যাজাম্পশন করা যায়। বাড়িগুলো শক্ত পোড়ামাটি ইট দিয়ে, চুল্লিতে পোড়ানো ইট, এই ইট দিয়ে কিন্তু তৈরি করা হতো। এবং বাড়িতে কি আছে, খোলা উঠোন, আগেকারের বাড়িগুলোতে যেরকম থাকে যে খোলা উঠোন, বারান্দা, স্নানঘর, বাথরুম, কূপ, সিঁড়ি, নর্দমার ব্যবস্থা ছিল। এখন যেরকম কি আমাদের একটা স্নানঘর, জলের জায়গা পারফেক্ট, আমরা অন্য তলায় একতলা থেকে সিঁড়ির ব্যবস্থা, বাড়ির যে পয় প্রণালী, নর্দমার সাথে নর্দমার ব্যবস্থা বা পয় পরিষ্কারের একটা এরিয়া, এই সমস্ত কিন্তু এখানে দেখা গেছিল। সাধারণত সমস্ত বাড়িগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, মানে কি আমরা একটা বাড়ি থেকে অন্য বাড়ি এখন যেটা দেখি, এটা মাঝখানে পাঁচিল থাকে, এবং বাড়ির চারিদিকে বাউন্ডারি কি করা আছে, পাঁচিল। এটা আগেকার সময় বা হরপ্পার সময়কালে বা সিন্ধু সভ্যতার বাড়িগুলোতেও লক্ষ্য করা গেছে যে বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, একটা বাড়ি অন্য বাড়ি থেকে প্রাচীর দিয়ে ঘেরা। এবার কি বলছে, পয় প্রণালী এবং নিকাশি ব্যবস্থা গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার নগরগুলিতে বাড়ির ভেতরে জল নিকাশের জন্য নর্দমা থাকতো, মানে কি বাড়ির যে অপ্রয়োজনীয় জল তাকে, সেটা বাড়িতে তো একটা পারফেক্ট ড্রেনেজ সিস্টেম থাকে, সেই ড্রেনেজ সিস্টেম কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু হরপ্পার বাড়িগুলোতে কিন্তু লক্ষ্য করা গেছিল। এছাড়া নর্দমাগুলি সদরের বড় রাস্তায় বা বড় নর্দমার সাথে যুক্ত থাকতো, যেমন এখনকার সময়কালে যে বাড়ির যে নিকাশি বা বাড়ির নর্দমাগুলো গলির ছোটখাটো নর্দমার সাথে যুক্ত।
এই সমস্ত গলির ছোট নর্দমাগুলোকে শেষ পর্যন্ত কার সাথে, বড় রাস্তায় বড় নর্দমা, দেন খাল। এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা তখনকার সময়কালে বা হরপ্পার সময়কালে কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়া ডাস্টবিন, ম্যানহোলের ব্যবস্থাও ছিল। এখনকার ডাস্টবিন, ম্যানহোল, তার মানে ঠিক বুঝতেই পারছো যে তাদের চিন্তা ধারণা কতটা বেশি উন্নততর ছিল। এরপর আসছে স্নানাগার, স্নানাগার আর শস্যাগার। স্নানাগার আর শস্যাগারের ক্ষেত্রে বলেছে মহেঞ্জোদারোর বিশাল একটা স্নানাগার পাওয়া গেছে। ছোট প্রশ্ন আসতে পারে, স্নানাগারের অবস্থান বা স্নানাগার কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারো, শস্যাগার কোথায় পাওয়া গেছে, হরপ্পা। এই দুটো খুব মনে থাকে। তার আয়তন ছিল কি 180 বাই 108 ফুট। কত? 180 বাই 108 ফুট। স্নানাগারের অভ্যন্তরে জলাশয়ের আয়তন ছিল, এটা তো স্নানাগারের আয়তন 180 বাই 108। এবার জলাশয়ের অভ্যন্তরের অবস্থানটা কি বলছে, 39 ফুট দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 23 ফুট, 8 ফুট হচ্ছে গভীরতায় বা উচ্চতায়। 39 ইন্টু 23 ইন্টু 8, এটা মনে রাখবো। 39 হচ্ছে দৈর্ঘ্য, 23 হচ্ছে প্রস্থ, 8 হচ্ছে উচ্চতা। হাইট, লেন্থ, ব্রেথ, এই তিনটের হচ্ছে জলাশয়ের আয়তন। এরপর হচ্ছে শস্যাগার। শস্যাগার যেটা পাওয়া গেছে সেটা হরপ্পায় পাওয়া গেছে এবং তার যে আয়তন হলো দৈর্ঘ্যে 169 বা 169 ফুট এবং প্রস্থে 135 ফুট। এই নম্বরগুলো মনে রাখবে। শস্যাগারের আয়তন কত? 169 বাই 135 মিটার বা 35 ফুট উঁচুতে বা ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। এই নাম্বারটা মনে রাখবে। এই হরপ্পা শস্যাগার সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতামত আছে। বিশিষ্ট অধ্যাপক তথা ঐতিহাসিক A.L. ব্যাসাম আছে, A.L. ব্যাসাম এই শস্যাগার সম্পর্কে বলেছেন যে এটা একটা রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করা হয়। রাষ্ট্রীয় ব্যাংক বলতে কি বোঝায় এবার এটা বলি। দেখো, এখন আমাদেরকে ট্যাক্স পে করতে হয়, তার মানে কি ট্যাক্স কাকে পে করতে হয়? গভর্নমেন্টকে। কি তারা উন্নয়নের কাজে ব্যাপারটা, সেই টাকাটা মানে দেশের বা জনস্বার্থে উন্নয়নের জন্য কাজে লাগাবে। ঠিক সেই সময়ও এক ধরনের শাসক গোষ্ঠী এই এত নয় পয় প্রণালী ব্যবস্থা কোথা থেকে চলবে? কেউ তো নিজের থেকে তো দেবে না, এটা কার থেকে চলবে? সাধারণ মানুষের ট্যাক্স থেকেই চলবে। কিন্তু তখন তো সেই সময় মানুষের তো হাতে টাকা ছিল না, ছিল একটা শিলমোহর যেটা বৈদেশিক বাণিজ্যের জন্য কাজে লাগতো। তখন কি করা হতো? এই ট্যাক্স স্বরূপ শস্যের যে উদ্বৃত্ত, এগ্রেরিয়ান সারপ্লাস মানে আমার প্রয়োজনের থেকেও বেশি আমি উৎপাদন করলাম এবং সেটাকে অ্যাজ আ ট্যাক্স হিসাবে আমি সরকারের কাছে বা শাসকের কাছে দিলাম যে এইটা আমার ট্যাক্স। এবং সেই ট্যাক্সটাকে নিয়ে সরকার কি করলো? এই রাষ্ট্রীয় ব্যাংক মানে এই শস্যাগারে জমা রাখলো। তারপর সেটাকে তারা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তারা ব্যবহার করলো এবং সেখান থেকে যে অর্থ আসছে সেই অর্থটাকে উন্নয়নের কাজে লাগছে। এইভাবে একটা মাধ্যম, এটাই হতো। A.L. ব্যাসাম এটাকেই বলেছে এটা একটা রাষ্ট্রীয় ব্যাংকের স্বরূপ হিসাবে ব্যবহার হতো বা ব্যবহার করা হয়। আর অধ্যাপক মর্টিমার ওয়েলার তিনি বলেছেন যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর আগে পৃথিবীতে আর কোথাও এই ধরনের শস্যাগার দেখা যায়নি। তার মানে তাদের বুঝতেই পারছো যে মর্টিমার ওয়েলার দাবি করছেন যে 5ম শতাব্দীতে হরপ্পা সভ্যতার সমসাময়িক সে সময় ছিল মেসোপটেমিয়াতেও বলছে সমসাময়িক এই আগামী পঞ্চম খ্রিস্টপূর্বাব্দের মধ্যে অন্য কোনো সভ্যতা এই শস্যাগারের যে এভিডেন্স বা শস্যাগার, এর সাদৃশ্য শস্যাগারে অন্য কোথাও পাওয়া যায়নি, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর কি বলছে? কেন্দ্রীয় শাসন। সবকিছু যে চলছে আপনা হতে তো হচ্ছে না, কাউকে তত্ত্বাবধানে তো কাজটা করতে হবে। এই তত্ত্বাবধানের কাজটা কে করছে? শাসক গোষ্ঠী। এই শাসক গোষ্ঠী সম্পর্কে বলতে গিয়ে বলছে সিন্ধু সভ্যতার বিভিন্ন নিদর্শন, উন্নত নগর পরিকল্পনা থেকে বলা যেতে পারে যে নগরগুলিতে বড় পৌর প্রশাসন ছিল, যখন আমাদের এখনকার মিউনিসিপ্যাল কর্পোরেশন, ক্যালকাটা কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এইগুলো তারা কি করছেন? বিভিন্ন ধরনের প্রজেক্ট নিচ্ছেন, বিভিন্ন ধরনের টেন্ডার্স নিচ্ছেন, যে রাস্তা তৈরির জন্য, নর্দমা তৈরির জন্য, এই বিষয়গুলো। আগে যে স্লাইডসগুলোতে পড়ছি যে বড় বড় রাস্তা, বাড়ি, রাস্তার সাথে পয় প্রণালীর ব্যবস্থা, সমস্ত কিছু আপনা হাতে তো হচ্ছে না, কেউ তো করছে, যেটাই পৌর প্রশাসন বা পৌর শাসন করছে। এই কেন্দ্রীয় গোষ্ঠীকে অ্যাজ আ
পৌর শাসন হিসাবে তুলনা করা হচ্ছে, কিন্তু তারা করতেন। কিন্তু আরেকটা বিষয় হলো যে তবে শাসন ব্যবস্থা রাজনৈতিক না গণতান্ত্রিক, রাজতান্ত্রিক না গণতান্ত্রিক সেটা বলা যাচ্ছে না। রাজতান্ত্রিক বলতে কি, যে একজন আছে তার পুত্র আবার সেই জায়গাটা হোল্ড করবে, এটা হচ্ছে রাজতান্ত্রিক। আর গণতান্ত্রিক মানে ভোটাভুটির মাধ্যমে, যেটা এখন হয়, যে ভোটের মাধ্যমে আগামী 5 বছর কে আমাদেরকে পরিচালনা করবেন, কে আমাদের ভালো মন্দ দেখবেন, সেইটা যেটা করছে এটা হচ্ছে গণতন্ত্র। রাজতন্ত্র হচ্ছে কি, বংশ পরম্পরায় সেই একটা জায়গা বা শাসনতন্ত্রের জায়গাটা হোল্ড করবেন। তাই বলছে যে হরপ্পা সভ্যতায় শাসন গোষ্ঠীর ক্ষেত্রে এই শাসক গোষ্ঠী কি রাজতান্ত্রিক ছিল নাকি গণতান্ত্রিক, সেইটা এখনো কিন্তু পরিষ্কার আমাদের কাছে কিন্তু হয়নি। সো ফাইনালি এবারে হচ্ছে কি, উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় হরপ্পা সভ্যতা তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক সভ্যতা। ডেফিনেটলি এই শস্যাগার, উন্নততর পরিকল্পনা, এই সভ্যতাগুলো অন্য কোনো সভ্যতাতে ওই সময়ে কিন্তু দেখা অতটাও যায়নি। সেই যুগে এই ধরনের উন্নত নগর পরিকল্পনা বিষয়ে উদ্বেগ করে, যে এতটা উন্নততর থিঙ্কিং কেন, কি করে, সেটা কিন্তু আজও আমাদেরকে কিন্তু সত্যি কথা বিভিন্নভাবে ভাবিয়ে তুলছে। তো আজকের জন্য এই টপিকটা এতটাই। আশা করি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। এরপর তোমরা টেক্সট বইকে গো থ্রু করো, তোমাদের কাছে বিষয়টা আরো বেশি সিম্পলিফাই হয়ে যাবে, তোমাদের কাছে আরো বেশি বোধগম্য হয়ে যাবে বিষয়টা। সো কোনো ধরনের যদি কনফিউশন থাকে তোমরা ইমিডিয়েট কমেন্ট সেকশনে জানাও, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, বাই।